নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। পঞ্চবটে বিলীন হলেন প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা বর্ষিয়ান রাজনীতিক বিশ্ববন্ধু সেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ধর্মনগরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বিশ্ববন্ধু সেনের। তার আগে ত্রিপুরা বিধানসভায় প্রয়াত অধ্যক্ষকে নিবেদন করা হয় শেষ শ্রদ্ধা। শনিবার দুপুরে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে এসে পৌঁছায় প্রয়াত বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃতদেহ। বিমানবন্দরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতারা। বাইক মিছিলের মাধ্যমে মৃতদেহ বিমানবন্দর থেকে প্রথমে নিয়ে আসা হয় ত্রিপুরা বিধানসভা ভবনে। এবং এখানে দুদিন ছিলেন। দুদিন থাকার পর ওনাদের ফ্যামিলি মেম্বার্সরা বলছিলেন যে বাইরে আমরা নিয়ে যাব। তো আমরা বলছিলাম যে একটু সেটেল করলে নিয়ে গেলে ভালো। তো ওনারা বলছেন যে না, আমরা যেভাবে হোক নিয়ে যেতে চাই, আমরা সময় নষ্ট করতে চাই। যাই হোক, ওনাদের তো আমাদের দেখতে হবে, ওনাদের যে ইচ্ছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ওই দিনেই পরের দিন মানে দুদিন বাদে আমরা সব ব্যবস্থা করলাম। এয়ার অ্যাম্বুলেন্সে ওনারা যে হসপিটালে বলেছেন সেই হসপিটালে নিয়ে গেছি। এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তার সাথেও মানে আমি নিজেও কথা বলেছি কয়েকবার যে কি হয়, আমরা এই করেছি, আপনি দেখুন। তো বললেন না, হোয়াট এভার ইউ হ্যাভ ডান ইট ইজ ডান কারেক্টলি, বাকি আমরা দেখছি। এবং ওই ডাক্তারবাবু এখানে এসেছিলেনও, আমার সাথে দেখাও করেছিলেন, একটা সেমিনারে এখানে এসেছিলেন, আমার সাথে দেখা করেছিলেন এবং টাইম টু টাইম কন্টিনিউয়াস আমার সাথে। আজকে মানে 139 ডেজ বা 140 ডেজ হলো এই মানে যেভাবে উনি জীবন যুদ্ধে, যেভাবে শারীরিক যুদ্ধে যেভাবে উনি ফাইট করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। ওনার ছেলে মেয়েদের সাথে আমি প্রায়শই কথা বলতাম, কিন্তু গতকাল প্রায় 3টে সাড়ে 3টের সময় খবর এলো হি ইজ নো মোর। তো আমাদের জন্য একটা বিরাট লস। ত্রিপুরা বিধানসভা বিশ্ববন্ধু সেনের পার্থিব দেহে একে একে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বনমন্ত্রী তথা তিপ্রামথার প্রতিনিধি অনিমেষ দেববর্মা সহ অন্যান্য মন্ত্রী বিধায়কেরা। বিশ্ববন্ধু সেনের চিকিৎসায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলেজে আমি পড়াশোনা করি, আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম, ও আর্টস স্ট্রিমে ছিল, তখন থেকে ওর সাথে পরিচয়। এর আগেও আমার সাথে পরিচয় ছিল। একদম মানে একজন বন্ধুকে হারালাম, আর ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস হলো। আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা মানে বলা চলে যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। এবং এরকম একজন বন্ধু আমরা হারালাম। ত্রিপুরা মানুষের তো লস হলেই, ব্যক্তিগতভাবে আমার একটা বিরাট লস হলো। বিশ্ববন্ধু সেনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান সম্পর্কে এখন স্মৃতিচারণ করেছেন বিরোধীরাও বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কেউ চলে গেলে তার ক্ষতিপূরণ কিন্তু সম্ভব না। আর মানুষ যখন চলে যায়, আজকে এখানে সবাই ওনার ভালো কথাগুলো কিন্তু বলছে, ওনার গুণের কথাগুলো কিন্তু বলছে। এই হয়, এইভাবেই মানুষ যখন থাকে সাথে তখন কিন্তু তার গুণগুলো বলে না, কিন্তু চলে যাওয়ার পর সেই গুণগুলো কিন্তু প্রকাশ পায়। আমরা তো জানতামই, কিন্তু আজকে মানুষ অনুভব করছে। ঠিক। থ্যাংক ইউ স্যার। পরবর্তীতে তাঁর পার্থিব দেহ বিজেপি রাজ্য কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেয় শোক মিছিল। ধর্মনগরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় বিশ্ববন্ধু সেনের অন্ত্যেষ্টিক্রিয়া। সন্ধ্যায় পঞ্চভূতে বিলীন হন এই বর্ষিয়ান নেতা। উল্লেখ করা যেতে পারে, গত 8 আগস্ট আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিশ্ববন্ধু সেন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে কিছুটা উন্নতির ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শুক্রবার ভোর 3:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্ববন্ধু সেনের রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত ঘটনাবহুল ও বর্ণময়। উত্তর ত্রিপুরা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল ওতপ্রোতভাবে। 2008 সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। 2013 সালেও একই দলের হয়ে জয়লাভ করেন বিশ্ববন্ধু সেন। 2017 সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং 2018 ও 2023 সালের বিধানসভা নির্বাচনে ধর্মনগর কেন্দ্র থেকে টানা জয়লাভ করে প্রমাণ দেন নিজের জনপ্রিয়তার। 2018 সালে বিধানসভার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পর 2023 সালের 24 মার্চ সর্বসম্মতিক্রমে ত্রিপুরা বিধানসভার একাদশ অধ্যক্ষ হিসেবে শপথ নেন বিশ্ববন্ধু সেন। রাজনীতির পাশাপাশি সংস্কৃতি মনস্ক মানুষ হিসেবেও তাঁর পরিচিতি ছিল অনন্য।
নাটক ও যাত্রাপালার প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা। নিজে অভিনয় করেছেন বহু নাটকে এবং রাজ্যের নাট্যচর্চাকে এগিয়ে নিতে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। তাঁর সাবলীল বাচনভঙ্গি ও আইনসভার কার্যক্রম পরিচালনার দক্ষতা প্রশংসিত হয়েছে সব মহলেই। তৃণমূল স্তরের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে রাজনীতি করার কারণে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তরাখণ্ডের দেরাদুনে বর্ণবাদের শিকার হলেন ত্রিপুরা চাকমা সম্প্রদায়ের ছাত্র অ্যাঞ্জেল চাকমা। প্রকাশ্য বাজারে ছুরিকাঘাতে শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিদ্বেষ, বৈষম্য ও সহিংসতার ঘটনা যেখানে ক্রমশ জোরালো হচ্ছে, সেই বাস্তবতায় অ্যাঞ্জেল চাকমার মৃত্যু বর্ণবাদ ও জাতিগত সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে নতুন করে। উত্তরাখণ্ডের দেরাদুনে বর্ণবাদী বিদ্বেষের শিকার হয়ে ত্রিপুরা চাকমা সম্প্রদায়ের ছাত্র অ্যাঞ্জেল চাকমার নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি দক্ষিণ এশিয়া সংখ্যালঘু নিরাপত্তা, জাতিগত বিদ্বেষ এবং রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সমাজতত্ত্ববিদরা। এই ঘটনাটি এমন এক সময় সামনে এসেছে যখন প্রতিবেশী বাংলাদেশেও সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে পাহাড়ি ও আদিবাসী সম্প্রদায়গুলোর নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক মেরুকরণ এবং আইনের শাসন নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হয়েছে। পাহাড়ি চট্টগ্রাম অঞ্চলে বসবাসকারী চাকমা, মারমা ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি সুরক্ষা ও সামাজিক মর্যাদা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এই বাস্তবতায় ভারতের অভ্যন্তরে একজন চাকমা ছাত্রের ওপর বর্ণবাদী হামলা ও হত্যাকাণ্ড এক গভীর আশঙ্কার প্রতীক হয়ে উঠেছে আঞ্চলিক সংখ্যালঘুদের জন্য। অ্যাঞ্জেল চাকমার হত্যার ঘটনায় তাঁর চেহারা ও জাতিগত পরিচয়ের কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হয় বলে লিপিবদ্ধ করা হয়েছে অভিযোগ। গত 9 ডিসেম্বর দেরাদুনের সেলাকুই এলাকায় মুদি দোকানের জিনিস কিনতে যাওয়ার সময় অ্যাঞ্জেল চাকমা ও তাঁর ভাই মাইকেল চাকমার ওপর হামলা চালায় একদল যুবক। মাইকেল চাকমার অভিযোগ, তাদের চেহারা নিয়ে কটূক্তি ও বর্ণবাদী গালিগালাজ করে হামলাকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হলে অ্যাঞ্জেল চাকমাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে তারা। গুরুতর আহত অবস্থায় তাঁকে দেরাদুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে গত 2 সপ্তাহ ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অ্যাঞ্জেল চাকমা। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ণবাদের শিকার ত্রিপুরার এই ছাত্র। হামলাকারীরা বর্ণবাদী গালিগালাজ করে এবং শেষ পর্যন্ত ছুরিকাঘাতে হত্যা করে অ্যাঞ্জেল চাকমাকে বলে মামলা দায়ের করা হয় থানায়। এই ঘটনাটি দেখিয়ে দেয় যে এখনও নিরাপত্তাহীনতার মুখে রয়েছেন শিক্ষার জন্য অন্য রাজ্যে পাড়ি দেওয়া উত্তর পূর্ব ভারতের ছাত্রছাত্রীরা। উন্নয়ন ও একতার কথা যতই বলা হোক না কেন, সমাজের গভীরে প্রথিত জাতিগত বিদ্বেষ প্রাণঘাতী হয়ে উঠছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে এই ঘটনার মিল খুঁজে পাওয়া কঠিন নয়। উভয় ক্ষেত্রে সংখ্যালঘু জনগোষ্ঠী নিজেদের পরিচয়ের কারণেই শিকার হচ্ছে প্রান্তিকতার। রাজনৈতিক সদিচ্ছা ও কঠোর আইনি ব্যবস্থা না থাকলে এই ধরনের অপরাধ শুধু সীমান্তের এপার ওপারে নয়, বিপন্ন করতে পারে গোটা অঞ্চলের সামাজিক স্থিতিশীলতাকে। এই প্রেক্ষাপটে ন্যায় বিচারের দাবি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি উত্তর পূর্ব ভারত ও প্রতিবেশী দেশগুলো সংখ্যালঘুদের সম্মিলিত ক্ষোভের প্রতিফলন বলেও মনে করছেন বিশ্লেষক মহল। বর্ণবাদ ও জাতিগত ঘৃণার বিরুদ্ধে রাষ্ট্র কতটা কার্যকর ভূমিকা নিতে পারছে তা নিয়ে উঠছে প্রশ্ন। অ্যাঞ্জেল চাকমার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়ন, শিক্ষা ও গণতন্ত্রের দাবির পাশাপাশি সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা এখন দক্ষিণ এশিয়ার জন্য এক জরুরি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হলে ভবিষ্যতে এমন হত্যাকাণ্ড আরও বাড়বে, যা শুধু মানবিক বিপর্যয়ই নয়, মারাত্মক হুমকি হয়ে উঠবে আঞ্চলিক শান্তির জন্য। অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন মণিপুরের বাসিন্দা এবং বাকিরা উত্তরাখণ্ডের। এছাড়া আরও এক নেপালি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত অ্যাঞ্জেল চাকমা আগরতলার নিকটবর্তী দেবরাম পাড়ার বাসিন্দা এবং তার পৈতৃক বাড়ি পেচারথলে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার রাজ্যে আসলো দেরাদুনে বর্ণবাদের শিকার ত্রিপুরা ছাত্র অ্যাঞ্জেল চাকমার। গত 9 ডিসেম্বর দেরাদুনে তার চেহারা এবং মুখের গঠন নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ করার পরই স্থানীয় একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হামলা চালায় অ্যাঞ্জেল চাকমার উপর। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে 17 দিন পর চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যু হয় তার। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ণবাদের শিকার হয়ে আর কতদিন প্রাণ দিতে হবে নিরীহদের, তা নিয়ে প্রশ্ন তোলেন এঞ্জেল চাকমার পরিবার। उसका गला तोड़ दिया गया है पूरा, फाइनली उसका गला बहुत तोड़ दिया इसका पूरा। जब तक इसके ये गला जब तक ना फाटे उसको इतना तक मारा गया है। वो मिट्टी में पड़ा रहा तब भी उसको मारा गया। उसका खून उधर ही पड़ा था। मैं जब गया इन्वेस्टिगेशन के लिए मैं भी गया था, उधर खून उधर ही पड़ा था, बहुत खून बहा उसका। इंटेंशन पता चला क्यों? इंटेंशन यही हमारा इंटेंशन मतलब इंटेंशन चाहिए मुझे। नस्ल के आधार पर नॉर्थ ईस्ट वालों के साथ हमेशा भेदभाव होता आ रहा है, ये कब तक चलेगा? हम लोग सरकार से यही मांग है कि कब तक ऐसा चलता रहेगा। अभी ये नया भारत है, जो हमारा सरकार से यही मांग है कि जो है इस तरह से नहीं होना चाहिए। तो एंजल का पिताजी तो बीएसएफ में है ना, डिफेंस जी में बिल्कुल है। डिफेंस में। डिफेंस का मैं भी सीआरपी में नौकरी कर रहा हूँ। इवन मैं भी ऐसा क्रिटिसिज्म में फील किया। 2 साल में दिल्ली में रहा हूँ, गुड़गांव में। ये हमेशा हम लोगों के साथ ऐसा होता आ रहा है और होता रहेगा। तो जवान ये की बेटी सरकार के को- साथ अगर ऐसा होता है तो, हाँ जी, जवान की बेटी के साथ ऐसा होता है तो, देखो इसके ऊपर तो ये तो लिखा नहीं है कि जवान के ऊपर, लेकिन लोगों को जब तक मानसिकता नहीं बदलेंगे, सोच नहीं बदलेंगे, तो ऐसा कभी बंद नहीं होगा ये। तो हमारा तो सरकार से यही मांग है कि जो भी दोषी है इनको कड़ी से कड़ी सजा दी जाए, और ताकि उनको देख के आने वाले जो भी हो इन पे थोड़ा सबक सीख सके। हम लोग जब भी नॉर्थ ईस्ट वाले जब भी नॉर्थ इंडिया में जाते थे पढ़ाई के लिए, कभी काम के लिए, तो हम लोग हमेशा इस तरह से भेदभाव। ধর্মনগরের একজন জনপ্রিয় নেতা ছিলেন বিশ্ববন্ধু সেন। বিধানসভার সব বিষয়ে সজাগ নজর রাখতেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শনিবার প্রয়াত বিশ্ববন্ধু সেনের মৃতদেহে শেষ শ্রদ্ধা অর্পণ করতে গিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তিও কামনা করেন রাজ্যপাল। केवल असेंबली में स्पीकर के नाते ही नहीं पूरे स्टेट में एक बुजुर्ग आदमी है, 4 टाइम एमएलए रहे हैं और नॉर्थ त्रिपुरा में बहुत पॉपुलर लीडर है। मैं कभी भी टूर पे नॉर्थ त्रिपुरा जाते हैं तो पर्सनली मिलते थे और डेवलपमेंट के बारे में, जिला के बारे में, उनके कॉन्स्टिट्यूंसी के बारे में बात करते थे। वैसे ही जब असेंबली के इश्यूज़ के ऊपर चर्चा करने के लिए आते तो अनेक इश्यूज़ के ऊपर उनका ध्यान था, एक्सपीरियंस था। वैसे बुजुर्ग आदमी हमारा अपना स्पीकर आज अपने पास नहीं है, फिर भी वो जो रूट्स इधर देखे गया है, जो स्पिरिट से काम करा है, वो स्पिरिट आगे ले जा सकते हैं। बाकी के प्रजा उनके आत्मा को भगवान शांति रखे, यही मैं भगवान से विनम्रता से प्रार्थना करता। অধ্যক্ষ হিসেবে হয়তো সবাইকে খুশি করতে পারেননি বিশ্ববন্ধু সেন, কিন্তু এর বাইরেও একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল তাঁর সঙ্গে। বিশ্ববন্ধু সেনের মৃতদেহে শ্রদ্ধার্ঘ্য করতে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া দিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিধানসভার তার বিরোধী বেঞ্চে বসার সময়ের স্মৃতিচারণও করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুধু নিজেদের বিধানসভা কেন্দ্র না, গোটা ত্রিপুরার যে কথা বলার জন্য, এটাই সর্বকালের বিরোধী বেঞ্চ যারা তাদের দায়িত্ব। সরকার ইচ্ছে করলেও তার দুর্বলতার কথা বলতে চাইবেন না, বরঞ্চ এটাকে আড়াল করবেন। আর বিরোধীদের দায়িত্ব হলো যে গোটা জনগণের কথা বলার জন্য। তো সেদিক থেকে স্পিকার তথাকথিত নিরপেক্ষ হলেও তার একটা বাধ্যবাধকতা আছে, সবসময় সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারেন না। এতে ওনার সাথে অনেক বাক্যের বিনিময় হয়েছে,
কিন্তু ব্যক্তিগতভাবে আবার সেই একই রকমের সম্পর্ক সবসময় ছিল। আমি বলতাম ওনাকে যে তিনি যখন ছিলেন এই কংগ্রেস দলের ছিলেন, পেছনের বেঞ্চে বসতেন, আমি তখন বলতাম যে না, ওনার যেরকম কথা বলার ঢং ঢাং ইত্যাদি যেটা খুব ভালো লাগে আমার, ওনাকে কিন্তু সামনে বসানো হচ্ছে না। তৎকালীন সময়ের যারা বিরোধী দল নেতা ছিলেন, রতনবাবু বা এই সুদীপবাবুকে বলতাম, তো তিনি এটা মনে রেখেছেন। যখন স্পিকার হন একদিন আমাকে ডেকে নিয়ে যান ওনার ঘরে, কয় জিতেনবাবু, না জিতেনবাবু না, আমাকে জিতেনদা বলে রাখতেন, যদিও আমার উনি বয়স অনেক বড়। তো আপনার একটা সদিচ্ছা আমার প্রতি ছিল বলেই আমি আজকে স্পিকার হয়েছি। আমি তোমার তো মনে করতে পারছি না তো কীরকম না। আপনি অনেক সময় বলতেন আমাদের নেতাদেরকে, কেন আমাকে নেতা বানানো হচ্ছে না, তো তারা করেননি, কিন্তু আপনি ঠিক চিনেছেন, এই জন্য আজকে আমি এই চেয়ার। যাই হোক, এরকম অনেক টুকরো টুকরো এই কী বলি স্মৃতি ভেসে উঠছে। আজকে তিনি নেই, খারাপ লাগছে। এবং তার পরিবার পরিজন। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অধ্যক্ষ হিসেবে সুদক্ষ ব্যক্তি ছিলেন বিশ্ববন্ধু সেন। খুবই মিষ্টভাষী এবং গণতন্ত্র প্রিয় ছিলেন তিনি। শনিবার প্রয়াত বিশ্ববন্ধু সেনের পার্থিব দেহে শেষ শ্রদ্ধা অর্পণ করতে গিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন রাজ্য মন্ত্রিসভায় বিজেপির সহযোগী তীব্রামতার মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে যে গ্যাপ তৈরি হয়েছে তা পূরণ করা যাবে না বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। একজন ব্যক্তি, আমার সাথে ওনার প্রায় 25 বছরের পরিচয়। শুরু থেকেই খুব মিষ্টভাষী লোক ছিলেন উনি। আমি যখন এমএলএ ছিলাম উনি এমএলএ ছিলেন, উনি যখন এমএলএ ছিলেন আমি এমএলএ ছিলাম, তবু আমাদের কথা হতো। এবং খুব সুদক্ষ ব্যক্তি, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি লিডার অফ অপোজিশন ছিলাম, তখন ওনার স্পিকারের যে কর্মসূচিগুলো উনি খুব ভালোভাবে পালন করতেন। বিরোধীদের সেই সময় কিন্তু উনি খুব মর্যাদা দিয়ে সমস্ত কিছু কাজ করতেন। এইটুকু বলতে পারি যে বিরোধী দলনেতার অফিসটা আমি যখন গেলাম তাকে ভালোভাবে সাজিয়ে তোলার জন্য উনি কিন্তু কোনোদিন না করে, ফর এভরিথিং হি ওয়াজ ভেরি ডেমোক্রেটিক, ভেরি একজন মিষ্টভাষী লোককে আমরা হারালাম। আই থিঙ্ক ওনার প্রয়াণে যত আমাদের চা শিল্প ও চা শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে রাজ্যে। চা বাগানের ভেতরে পাম অয়েল, লেবু ও সুপারি চাষের বাড়ন্তকে কেন্দ্র করে সতর্কবার্তা দিচ্ছে শ্রমিক সংগঠনগুলো। এই প্রবণতা দীর্ঘমেয়াদে চা উৎপাদন, শ্রমিকদের জীবিকা এবং স্থানীয় অর্থনীতির উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে চা মজদুর সংঘ। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে গুরুতর আশঙ্কার কথা প্রকাশ করেছে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা চা মজদুর সংঘ। চা বাগানের ভেতরে পাম অয়েল, লেবু ও সুপারি চাষ চালু হওয়ায় ত্রিপুরার ঐতিহ্যবাহী চা শিল্প ও হাজার হাজার চা শ্রমিকের জীবিকা আজ সংকটের মুখে বলে দাবি করেছে সংগঠনের নেতৃত্ব। সাম্প্রতিক সময়ে বিভিন্ন চা বাগানের মালিক পক্ষ পরিকল্পিতভাবে চা বাগানের জমিতে পাম অয়েল সহ অন্যান্য বাণিজ্যিক ফসলের চাষ শুরু করেছে। এই প্রবণতা চা শিল্পের মৌলিক কাঠামোর সম্পূর্ণ বিপরীত। চা গাছের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদনের জন্য নির্দিষ্ট মাত্রায় সূর্যালোক, আর্দ্রতা এবং মাটির পুষ্টির প্রয়োজন হলেও পাম অয়েল, লেবু ও সুপারি গাছ আকারে বড় হওয়ায় অতিরিক্ত ছায়া সৃষ্টি করে এবং মাটির অধিকাংশ পুষ্টি শোষণ করে নেয়। এর সরাসরি প্রভাব পড়ছে চা গাছের উৎপাদন ক্ষমতা ও চা পাতার গুণমানের উপর বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। এই পাম অয়েল রবার শিল্পের মতো আপনারা যে সমাজকে আমাদের যে পরিবেশ, এটা পরিবেশ দূষণকারী একটি বৃক্ষ, সেটা আগামী দিনে এটা যদি করা হয় ত্রিপুরার যে পরিবেশ এবং যে বাতাবরণ সেটা নষ্ট হবে, গুণান্বিত হবে। এবং চা বাগানের যে বাগানগুলি এখানে ধ্বংস করা হচ্ছে, এই চা বাগানের চা অত গুণগত দিক দিয়ে অনেক উন্নত। আমরা এটা প্রচণ্ড বিরোধ করছি এবং অবিলম্বে বাগান মালিকদের আহ্বান করছি যে আপনারা অতি সত্বর এই প্রয়াস বন্ধ করুন
না হলে ভারতীয় মজদুর সংঘ শুধু প্রদেশে নয়, সর্বভারতব্যাপী আমরা এই আন্দোলনে যাব এবং প্রয়োজনে ওনারা যদি আমাদের কথাকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো যদি কোনো কিছু করেন এবং এই শিল্পকে নষ্ট করার জন্য প্রয়াস করেন, তাহলে আজকের এই প্রেস মিটের মধ্যে থেকে আমরা বার্তা দিতে চাই, অচিরে ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ আন্দোলন তৈরি হবে। সেটা ভয়াবহ এই কারণে বলছি, যেটা চা শিল্পের উপর একটা প্রচণ্ড মাথায় আঘাত পড়লে হবে এবং হাজারো শ্রমিক পথে বসে যাবে, তাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন, সেই বিষয়ে আমরা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না এবং প্রয়োজনে আমরা আগামী কিছুদিনের মধ্যে তাদের সময় দেব। আগামী 15 দিনের সময় দিয়ে তারা যদি সেই শিল্পগুলিকে ধ্বংস করার প্রয়াস থেকে বিরত না হন, আমরা হাইকোর্টে মামলায় যাব এবং অচিরেই আমরা সারা ত্রিপুরা রাজ্যব্যাপী একটা গণ আন্দোলন গড়ে তুলব। চা পাতার গুণমান কমে গেলে বাজারে ত্রিপুরার চা শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে পড়বে। এর ফলশ্রুতিতে চা বাগানের আর্থিক লাভ কমবে এবং শ্রমিক ছাঁটাই, কাজের দিন হ্রাস কিংবা মজুরি অনিশ্চয়তার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত এই আর্থিক চাপের বোঝা বহন করতে হবে চা শ্রমিক ও স্থানীয় অর্থনীতিকে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বিনোদিনী, ফটিকছড়া, মহাবীর, কলাছড়া ও মেঘলিপাড়া চা বাগানে পাম অয়েল চাষের প্রবণতা ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই চা বাগানের মূল চরিত্র বদলে দেওয়ার এই প্রচেষ্টা জোরদার হচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা চা মজদুর সংঘ। বাগানগুলিতে এই কার্যক্রমগুলি হচ্ছে, আমি কয়েকটা বাগানের নাম উল্লেখ করছি এখানে, যেমন বিশেষত আমাদের বিনোদিনী চা বাগান আমাদের বামটিয়া এবং মোহনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বিনোদিনী চা বাগান ওইখানে বিশেষত বেশিরভাগ মানে হিউজ পরিমাণে পাম অয়েল চাষ করছে, আমাদের টি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য সেই পরিকল্পিতভাবে কাজগুলি করছে। পাশাপাশি আমাদের ফটিকছড়া চা বাগান, মহাবীর চা বাগান সেটা আমাদের ধলাই ডিস্ট্রিক্টে, রামদুল্লপুর চা বাগান ধলাই ডিস্ট্রিক্টে, কালাছড়া চা বাগান মোহনপুর আমাদের বিধানসভা কেন্দ্রে, এবং এগুলিতে পাম অয়েলের চাষ করছে। পাশাপাশি আমাদের যে মেঘলিপাড়া চা বাগান আমাদের খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে লেবু চাষ, সুপারি, নারিকেল এগুলি চাষ করছে। চা বাগানের জমি মূলত চা চাষের জন্যই নির্ধারিত এবং সেখানে ভিন্ন ফসলের চাষ আইন ও শ্রমিক স্বার্থের পরিপন্থী। এই বিষয়ে অবিলম্বে সরকারি হস্তক্ষেপ, নীতিগত স্পষ্টতা এবং চা শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার দাবি জানিয়েছে চা মজদুর সংঘ। চা বাগানে পাম অয়েল ও অন্যান্য ফসল চাষের এই প্রবণতা যদি রুখে না দেওয়া হয়, তবে তা শুধু একটি শিল্পের ক্ষতিই নয়, বরং ত্রিপুরার চা শ্রমিক সমাজের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোকেই ভেঙে দেওয়ার আশঙ্কা তৈরি করবে, এমনটাই মনে করছেন চা শ্রমিক সংগঠন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।